শত্রুতা পাশে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের মাঝে এক বৈঠকে সমঝোতা স্বাক্ষর করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। রাশিয়ার তেল ও অস্ত্র কেনা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কৌশলে এড়িয়ে চলছে নয়াদিল্লি। এই নিয়ে তুমুল টানাপোড়েনের মাঝে ওয়াশিংটনের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধিকে উদ্দেশ্যমূলক মনে করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, রাশিয়া নির্ভরতা কমিয়ে দুই কূল রক্ষাই ভারতের মূল লক্ষ্য। আগামী দশকে আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হলে আঞ্চলিক রাজনীতিতে কতটা এগিয়ে থাকবে নয়াদিল্লি? গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে ভারত আমেরিকার মধ্যকার সামরিক সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই লিস্টে F-35 স্টেলথ বিমানও থাকার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের চুক্তি ভারতকে দিতে পারে বহুমুখী সুবিধা। আমরা ফোনে 3 বার কথা বলেছি, কিন্তু আজকে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিংয়ে পাশাপাশি দেখা হয়ে সত্যিই খুশি হয়েছি। 10 বছরের এই চুক্তি স্বাক্ষরের সুযোগে আমাদের নিয়মিত দেখা হবে। এর কারণে আমাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের নতুন দরজা খুলবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আপনাকে ধন্যবাদ। আপনার নেতৃত্বে ভবিষ্যতে আমরা প্রতিরক্ষা খাতে আরও বেশি কিছু করতে পারব। রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে রাশিয়া থেকে প্রতিরক্ষা আমদানি ধীরে ধীরে কমিয়ে আনছে ভারত। সামরিক সরঞ্জাম আমদানিতে একতরফা নির্ভরতা হ্রাস ও দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে তারা। এবারের স্বাক্ষরিত চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত করবে, এমনটাই বলছেন ট্রাম্পের যুদ্ধমন্ত্রী। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। দুই দেশের যৌথ স্বার্থ, পারস্পরিক বিশ্বাস এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা আমাদের কৌশলগত অবস্থানের মূল ভিত্তি। ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আগামী 10 বছরের জন্য যে প্রতিরক্ষা কাঠামো আমরা স্বাক্ষর করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সেনাবাহিনীর জন্য এটি বড় একটি ধাপ। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার রোডম্যাপ আরও গভীর হবে। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক ইতিমধ্যে শক্তিশালী। সমঝোতার মাধ্যমে সেটা আরও জোরালো হয়েছে। ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক ও বাণিজ্য উত্তেজনার মধ্যে দীর্ঘমেয়াদী এই চুক্তি কিছুটা শান্ত করবে পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রযুক্তি ও সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ দেখাচ্ছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে সমঝোতার মধ্য দিয়ে একদিকে ট্রাম্পকে তোষামোদ করছে ভারত, একই সাথে রাশিয়াকেও রাখছে হাতে। দ্বৈত কৌশলে কতদিন দুই দিকের সুবিধা নিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে নয়াদিল্লি, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সুদানে চলমান গৃহযুদ্ধ সম্প্রতি নারকীয় রূপ নিয়েছে। দেশটির উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ গণহত্যার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এখানে একদিনেই হত্যা করেছে অন্তত ১৫০০ মানুষ। একটি হাসপাতালেই 450-র বেশি মানুষকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের রাস্তাগুলোতে শত শত মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা, কিন্তু তাদের কবর দেওয়ার কেউ নেই, কারণ বাকিরা প্রাণ ভয়ে পালাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে এই শহরের দখল নেয় RSF। এরপরই ঘটে এই হত্যাযজ্ঞ। জাতিসংঘের তথ্য মতে এরই মাঝে এল ফাশের শহর থেকে ৬০,০০০-এর বেশি মানুষ পালিয়েছে। ভয়াবহ ঝুঁকিতে আছে আটকা পড়া মানুষজন। পালিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, RSF অনেক অভিভাবকের সামনে তাদের সন্তানকে হত্যা করে। হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকেই পথেই মারা গেছেন বলেও জানিয়েছেন তারা। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এল ফাশেরের বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেয়ে আছে মাটি। মূলত 2023 সালের এপ্রিল মাস থেকে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করে সুদান। ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী RSF এর মধ্যে শুরু হওয়া লড়াই থেকেই এর সূচনা। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ।
তবে এই গৃহযুদ্ধের গোড়া আরও পেছনে। 2019 সালে জনবিক্ষোভের জেরে প্রায় 3 দশকের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। বশিরও সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতায় বসেছিলেন। তাকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক ও বেসামরিক অংশ মিলে একটি সরকার গঠিত হয়, কিন্তু 2021 সালের অক্টোবরে পাল্টা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয় ওই সরকারকে। সেই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। পরবর্তীতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি এই দুই জেনারেল। তাদের মধ্যে মূল বিরোধের একটি ছিল প্রায় 1 লাখ RSF সদস্যকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। দুই জেনারেলের এই ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দ্বন্দ্ব থেকেই শুরু হয় গৃহযুদ্ধ। সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং RSF দেশের অর্ধেক অংশ দখল করে নেয়। এখন এক অর্থে দুই জেনারেলের নেতৃত্বে দুই ভাগ হয়ে আছে সুদান, যদিও আন্তর্জাতিক মহল সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন সরকারকেই স্বীকৃতি দিচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য RSF-কে মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরও অভিযুক্ত করছে অনেকে। 2013 সালে গঠিত হওয়া RSF-কে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে সুদানের বেশ কিছু সোনার খনির নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল দাগালো। অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই সোনা পাচার করেন। একই সাথে দখলে থাকা অঞ্চলকে আরব শাসিত নতুন দেশে পরিণত করা তাদের লক্ষ্য। সব মিলিয়েই আরব আমিরাত তাদের সমর্থন ও সহায়তা দিয়ে চলেছে, যদিও উপসাগরীয় দেশটি বরাবরই তা অস্বীকার করে আসছে। সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন পক্ষ নানা সময় দুই জেনারেলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালায়ও ব্যর্থ হয়। এদিকে সুদান নিয়ে বৈশ্বিক মনোযোগ একেবারেই কম থাকায় চলমান এই সংঘাতকে বিস্তৃত এক যুদ্ধ হিসেবেও অভিহিত করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত মরদেহ, দাউ দাউ করে জ্বলছে আগুন। সুদানের এল ফাশার অঞ্চলের এমন অমানবিক দৃশ্য দেখে গা শিউরে উঠবে যে কারো। RSF যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় মৃত্যুর নগরীতে পরিণত হওয়া এল ফাশার থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলো সহিংসতা থেকে বাঁচতে খাবার এবং পানি ছাড়াই মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে সুদানের এল ফাশার শহর থেকে 60,000-এর বেশি মানুষ পালিয়েছেন। এল ফাশার এবং তাইওয়ালা শহরের মধ্যে দীর্ঘ রাস্তার কারণে হাজার হাজার পরিবার অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পায়ে হেঁটে তাদের পাড়ি দিতে হচ্ছে 60 কিলোমিটারেরও বেশি পথ। পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশারে সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার খাবার ও পানি ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটে যাচ্ছেন। পালিয়ে আসা ক্লান্ত ও ক্ষুধার্ত এই মানুষগুলো ভুগছেন অপুষ্টিতে। তারা আবার কবে নিজ ঘরে ফিরতে পারবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এল ফাশার একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা উট ও মোটরসাইকেল দিয়ে প্রায় 300 জন মানুষকে ঘিরে ধরেছিল। আমার সামনেই 8 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব দেখে আমার জিনিসপত্র ফেলে দিয়ে আমি কোনোমতে পালিয়ে বেঁচে ফিরেছি। হঠাৎ 3 জন যুবক এসে হাজির হলো। তারা কোথা থেকে এসেছিল জানি না, তবে তাদের গায়ে RSF এর পোশাক ছিল। তারা ফাঁকা গুলি করে আমাদের থামতে বলল, আমাদের তল্লাশি করলো এবং প্রচন্ড মারধর করলো। জানি না যারা সেখানে ছিল তারা এখন জীবিত না মৃত। RFS এল ফাশারের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি ভৌগোলিকভাবেও অনেকটা ভাগ হওয়ার পথে, কারণ RFS এখন সুদানের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী কর্ডোফানের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে রাজধানী খার্তুম এবং মধ্য ও লোহিত সাগর সংলগ্ন পূর্বাঞ্চল।
আধাসামরিক বাহিনী আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াইয়ের কারণে সুদানে 2023 সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। দেশটিতে এই সংঘাতের জেরে এখন পর্যন্ত কমপক্ষে 1.5 লাখ মানুষ নিহত হয়েছেন। এছাড়া প্রায় 1.20 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে সুদান এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে আরো শক্তিশালী কয়েকটি পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি তেহরান মিত্র রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার দেশটির পারমাণবিক স্থাপনা দেখতে গিয়ে এই ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি বিল্ডিং ও ফ্যাক্টরিতে সামান্য ক্ষতি হয়েছে। এটি বড় ধরনের সমস্যা নয়। এর চেয়ে আরো শক্তিশালীভাবে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের হামলায় আমাদের পারমাণবিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। আমাদের বিজ্ঞানীরা এ বিষয়ে দক্ষতার সাথে সবকিছু নতুন করে নির্মাণে প্রস্তুত আছে। তারা এই স্থাপনাগুলো আরো শক্তিশালীভাবে নির্মাণ করবে। এর আগে ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আরো ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকিকে কোনো রকম পাত্তা না দিয়ে নতুন করে আরো শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরির ঘোষণা দিল তেহরান। বরাবরের মতোই জানালো, শান্তিপূর্ণ উদ্দেশ্যে এসব পারমাণবিক স্থাপনা আরো শক্তিশালী করা হবে। কোনো পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য নয় এটি। এ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশ রয়েছে বলেও জানান তিনি। পশ্চিমারা ভাবে আমরা পরমাণু স্থাপনা নির্মাণ করতে চাই বোমা বানানোর জন্য। বিষয়টি মোটেও তা নয়। আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশ রয়েছে, ইরান কখনোই পরমাণু বোমা বানাবে না। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি মার্কিন শত্রু দেশ রাশিয়ার সহায়তায় তৈরি করবে ইরান। দেশটির পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ও দক্ষিণাঞ্চলে এসব পরমাণু কারখানাগুলো বানানো হবে। তবে মোহাম্মদ ইসলামী নির্দিষ্ট কোনো স্থান এখনই ঘোষণা করতে চাননি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলের ওপর সমর্থন অব্যাহত রাখবে ততদিন ওয়াশিংটনকে কোনোভাবেই সমর্থন বা সহযোগিতা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণ কোনোভাবে ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা উচিত বলেও জানান তিনি। বিশ্লেষকদের শঙ্কা, ইরানের এই ঘোষণার পর পশ্চিমাদের পক্ষ থেকে আরো নতুন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে। এতে পরমাণু আলোচনার সম্ভাবনাও অনেকটা কমে আসবে। এমনকি যুক্তরাষ্ট্র শুধু মুখে হুমকি নয়, সামরিক হামলা চালানোর মতো ভয়াবহ পদক্ষেপ নিতে পারে বলেও শঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পেন্টাগনকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বেড়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে একাধিক দেশের দিকে অভিযোগের আঙুল তুললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, কিন্তু দেশগুলো এসব নিয়ে কোনো কথা বলে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। ট্রাম্প জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে, পাকিস্তানও করছে, কিন্তু তারা আপনাকে কিছু জানায় না। তারা ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে কেউ ঠিকভাবে বুঝতেও পারছে না কি হচ্ছে, শুধু সামান্য কম্পন টের পাওয়া যায়। রাশিয়া পরীক্ষা করছে, চীনও করছে, তারা পরীক্ষা চালায়, আমরা চালাই না, এখন আমাদেরও চালাতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। 3 নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বেইজিং সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি অনুগত এবং প্রথমে ব্যবহার না করার পরমাণু নীতি অনুসরণ করে। মাও জোর দিয়ে বলেন, চীনের পারমাণবিক কৌশল কঠোরভাবে প্রতিরক্ষামূলক এবং দেশটি সমস্ত পারমাণবিক পরীক্ষা স্থগিত করার প্রতিশ্রুতি পালন করেছে। সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন, আর ওই নির্দেশ ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
রেকর্ড জয় শব্দটির প্রতি যথার্থ সমীহ করেছেন, মান রেখেছেন জোহরান মামদানি। মহানগরী নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, প্রথম অভিবাসী মেয়র, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। ভোটদানের রেকর্ড এ যেন একের পর এক রেকর্ড সৃষ্টির অনবদ্য নজির। এত বিপুল ভোটারের অংশগ্রহণ 3 যুগেও দেখেনি নিউ ইয়র্কবাসী। তাকে হারানোর জন্য ক্ষমতাসীন রিপাবলিকানরা তো বটেই, মুসলিম আর অভিবাসী বিদ্বেষী ডেমোক্র্যাটরাও কম যাননি। এত চ্যালেঞ্জ পাড়ি দিয়ে জয় ছিনিয়ে আনা মামদানিকে বাস্তবায়ন করতে পারবেন নির্বাচনী প্রতিশ্রুতি, পূরণ করতে পারবেন নগরবাসীর আকাঙ্ক্ষা। এখান থেকেই নবযাত্রা শুরু হলো। এভাবে সম্মিলিত চেষ্টায় শুধু ট্রাম্প নয়, পরবর্তীতে যারাই আসবে তাদেরকেও ঠেকিয়ে দেব আমরা। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আমাকে নজরে রাখছেন। আপনার জন্য 4টি শব্দ বলবো, গলার জোর বাড়াতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর বাধার দেয়ালের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয়ী ভাষণে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন নয়া মেয়র মামদানি। নগরবাসীর দুর্ভোগ দূর করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তালিকায় অগ্রাধিকার পাওয়া খাতগুলো পেশ করেছেন। বলেছেন, শুরুতেই গুরুত্ব পাবে আবাসন সংকট ও বাড়ি ভাড়া নিয়ে জটিলতার সমাধান। বিনামূল্যে দ্রুতগতির সিটি বাস চালু করা, 6 সপ্তাহ থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু সেবার ব্যবস্থা, দ্রব্যমূল্য নামিয়ে আনতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের বিভিন্ন এলাকায় নিত্যপণ্যের দোকান খোলা, ধনী নগরবাসীর ট্যাক্স বাড়ানো। যদিও ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায় করতে মামদানিকে চরম ভোগান্তিতে পড়তে হবে বলে আগাম আভাস দিয়ে রেখেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। মামদানিকে নির্বাচিত করার মাধ্যমে নগরবাসী বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচনের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরীর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। নিজেই রিপাবলিকান হলেও যৌন হয়রানিতে অভিযুক্ত ডেমোক্রেট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন, তিনি সশরীরে মামদানির বিরুদ্ধে না নামায় আর শাটডাউনের কারণে মেয়র নির্বাচনের দিকে নজর না দেয়ায় জিতে গেছেন মামদানি। এমন পরিস্থিতি ঠেকাতে ভোটার আইন সংস্কারের জন্য রিপাবলিকানদের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এমনকি মামদানিকে ভোট দেয়া ইহুদিদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে ভোট চলে টানা 15 ঘন্টা। ভোট পড়ে 20 লাখের বেশি, যা 1989 সালের পর এই প্রথম। বেলা 3টা নাগাদ 14 লাখের বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে আগাম ভোট দেন 7,35,000-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় বলেছেন অনেকে। সমালোচকদের মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরীক্ষায় হেরে গেছেন ট্রাম্প। প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানির জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায়। 34 বছর বয়সী মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। 7 বছর বয়সে বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন জোহরান মামদানি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। I can see the dawn of a better day for humanity. ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই। নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এই ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করেই নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি। We're going to make buses fast and together New York we're going to deliver universal. প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী হয়ে পুরো বিশ্বের নজর কেড়েছেন 34 বছর বয়সী মামদানি। তবে তার জয়ে বেজায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্ররা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, মামদানি মেয়র হলে তিনি নিউ ইয়র্ক সফরেই আসবেন না। গত 21 জুলাই এক পডকাস্ট অনুষ্ঠানে জোহরান মামদানির কঠোর সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, মেয়র নির্বাচিত হলেও 1 মেয়াদের বেশি টিকবেন না মামদানি। আর নেতানিয়াহুর এই ঘোষণা বাস্তবায়ন করতেই হয়তো এবার উঠে পড়ে লেগেছেন কট্টর ইসরায়েলপন্থীরা।
মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। মামদানিকে ইতিমধ্যেই হামাস সমর্থক মেয়র আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 6 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই কট্টরপন্থী মন্ত্রী লেখেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল সেটি এখন হামাস সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, নিউ ইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সাম্প্রতিক সময়ে ইহুদি বিরোধিতা ও ইসলাম বিদ্বেষ দুটিরই প্রকাশ্য নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলাম বিদ্বেষের শিকার হয়েছেন। মেয়র হওয়ার পরও তিনি স্থানীয় ইসরায়েলপন্থীদের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে। নিউ ইয়র্কে একটি বিশাল ও প্রভাবশালী ইহুদি সম্প্রদায় রয়েছে। ইসরায়েলি মন্ত্রীদের এমন উস্কানিমূলক মন্তব্য তাদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করতে পারে। ইহুদিরা দেশ ছাড়তে শুরু করলে তার প্রভাব অন্য ডানপন্থীদের ওপরও পড়তে পারে। এছাড়া নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায় কোনো অরাজকতায় জড়ালে সেটি সামাল দিতেও হিমশিম খেতে পারেন মামদানি। ফলে এই সম্প্রদায়ের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো মামদানি কিভাবে সামাল দেবেন সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।